পশ্চিমবঙ্গে যে নির্বাচন 2026 সেটা বামপন্থীদের কাছে কতটা কঠিন সেটা তাদের লড়াইয়ের মধ্য দিয়ে প্রমাণ হবে এবং লড়াই তাদেরকে বুঝিয়ে দেবে যে তারা আদৌ মাটিতে আছে কিনা বা মানুষ তাদের পক্ষে ভোট দিচ্ছে কিনা। বামপন্থীরা কখনো সেলিব্রিটি হন না, যেহেতু তারা অধিকারের প্রশ্নে মানুষের পাশে থেকে লড়াই করেন এবং এটাই ওদের আদর্শ। কিন্তু আমরা বহু বামপন্থী নেতাকে আমি নিজে ইন্টারভিউ করেছি, তারা বিভিন্ন প্রোফাইলে থাকেন। এটা আমি যার সঙ্গে কথা বলছি এটা আমার সৌভাগ্য বলতে পারেন, যে একজন গ্রামের খেটে খাওয়া একদম প্রান্তিক স্তরের মানুষ এবং যার শিক্ষা দীক্ষা আছে এবং চাকরি ত্যাগ করে কার্যত পার্টির নিয়োজিত প্রাণ যাকে বলা হয়, অ্যাকাউন্টেবিলিটি, মানে প্রার্থী দল তাকে প্রার্থী করেছে। আর ওই গ্রাম হচ্ছে, এটা হচ্ছে রায়নার 2 নম্বর এবং হচ্ছে সোমনাথ মাঝি বসে আছেন আমার পাশে। পার্টি যে ভাতা পান সেই ভাতাতেই চলে, 2-1 কাঠা জমি জায়গা আছে এখানে। আপনাকে স্বাগত, অভিনন্দন। প্রথম হচ্ছে অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতে শুনতে আমি একটু অন্য জগতে চলে যাচ্ছিলাম। আপনার এই যে এক তো পড়াশোনা, তারপর কেরিয়ার শুনছিলাম, পুরোটা শুনছিলাম, নাসিক থেকে শুরু করে একদম ধুলাগড় পর্যন্ত শুনলাম। মানে কিলোমিটার হিসাবে প্রায় 2500 থেকে 2700 কিলোমিটারের মানে আপনি আমাকে বাস্তবটা বোঝালেন যে আপনি প্রত্যেকটি মানুষ তার জীবন জীবিকার ক্ষেত্রে তার নিজের পার্মানেন্ট ব্যবস্থাটা সবসময় খুঁজতে চান। আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। আপনি 13 সালে যখন শুরু করলেন লড়াই, তারপর 21-এ আপনি ফিরে গেলেন চাকরিতে, শুনছিলাম এবং বলছিলেন আপনি এই যে একটা কঠিন সময় যখন বামপন্থীরা শূন্য, 21-এ শূন্য হয়েছে, তারপর আপনারা বহু কিছু করলেন, ইনসাফ যাত্রা হলো, অনেক কিছু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পার্টি আপনাকে বেছে নিল কেন? আপনাকে প্রার্থী হিসেবে বেছে নিল কেন? প্রথম কথা, পার্টি ঠিক করেছে বা পার্টি জেনেছে খেটে খাওয়া গরিব মানুষের যারা প্রতিনিধিত্ব করে, প্রতিদিন রাস্তার লড়াই বলুন, জীবন জীবিকার লড়াই বলুন, মানুষের অধিকারের দাবি নিয়ে লড়াই বলুন, তো আমরা যতটুকু জানি বা আমার এই রাজনৈতিক জীবনে আমি যতটুকু জানি যে সেই হলো বামপন্থী কর্মী বা আসল বামপন্থীদের বন্ধু বা মানুষের বন্ধু, যে প্রতিদিন খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের কথা ভাবে, কৃষকের কথা ভাবে এবং তাদের জন্য অধিকার রক্ষা লড়াই রাস্তায় থাকে এবং তার মন জীবনযাপন তাদেরকে নেই। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ আমি পার্টির সর্বক্ষণের কর্মী। পার্টি আমাকে প্রথম প্রার্থী নয়, প্রথম আমাকে সর্বক্ষণের কর্মী করেছে। এটা আপনার কাছে গর্বের? এটা আমার কাছে আমি গর্ব মনে করি। তার কারণ হচ্ছে পার্টি দেখেছে যে আমি সর্বক্ষণের কর্মী হিসেবেই কাজের মধ্যে এগিয়ে আছি বা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানুষের লড়াইকে। ফলে সেই জায়গায় আমার প্রথম পার্টি সর্বক্ষণের কর্মী করেছে। তারপর সেই কাজটা দেখে পার্টি যখন আশ্বস্ত হয়েছে না আমি একজন সত্যিকারের বামপন্থী কর্মী হিসেবে কাজ করতে পারছি, ফলে পার্টিও আমাকে দায়িত্ব দিয়েছে নিশ্চিতভাবেই এই লড়াইটা আমি যাতে দিতে পারি, তার জন্য পার্টি আমাকে প্রার্থী করেছে। এটা আমার ধারণা, পারসেপশন। অনেকে বলছেন, অনেকে দক্ষিণপন্থী লোকেরা বলছেন, বামপন্থীদের অনেকেই বলছেন যারা চুপচাপ আছেন, জানি না আপনার কাছে এসে বলছে কিনা, বলছে বামপন্থীরা এখন ঝরা পাতা। যদিও চৈত্র মাসে পাতা ঝরেই থাকে, ঝড় আসে, সে পাতা ঝরে যায়, বসন্তের পাতা আস্তে আস্তে হলুদ হয়। তো প্রকৃতির নিয়মে এটা ঝরা পাতার বিষয় থাকবে। কিন্তু সত্যি বামপন্থীটা কি ঝরা পাতা? রায়নার এই বর্ধিষ্ণু রাজনৈতিক যে এলাকা, মানুষ, অঞ্চল, বামপন্থীরা এখানে সত্যি ঝরা পাতা? তাহলে আমি আপনাকে উত্তরটা যেটা দেবো তথ্যগতভাবে উত্তর দেবো। কারণ আমরা শুনে এসছি, বাবা কাকাদের মুখ থেকে শুনে এসছি, আর রায়নার মাটি হলো বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি এবং এই ঘাঁটিতে আমরা দেখেছি রামনারায়ণ গোস্বামী, গোকুলানন্দ রায় থেকে বড় বড় নেতারা এই জায়গায় এসেছেন। এই রায়নার মাটিকে তারা যখন 77 আসেনি তার আগে তারা এখানে নেতারা রক্তাক্ত হয়েছেন। আমার আড়ি অঞ্চলের কমরেড শহীদ অনিল সাঁতরা খুন হয়েছেন 72-70 দশকে। তারপরও কিন্তু এখানে বামপন্থীদের মাটি শক্ত, লড়াই করে এগিয়ে গেছে। এবং 2011 সালে যখন সারা পশ্চিমবঙ্গে, আপনাদের মনে আছে, যখন গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ উঠেছিল, হাওয়া উঠেছিল, সেখানে রায়না খণ্ডঘোষ কিন্তু সেই পরিবর্তনে সামিল হয়নি। তার কারণ রায়না মাটি বা খণ্ডঘোষের মানুষের মনে এটা জায়গা ছিল যে পরিবর্তনের নামে আসল যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে না, হচ্ছে শাসকের পরিবর্তন। বাসুদেব খাই জিতে এলেন,
সেই কারণেই বাসুদেব খাঁকে বিপুল ভোটে জয়ী করলেন এই রায়নার মানুষ। কিন্তু খণ্ডঘোষ ম্লান করে দিয়েছে, আপনাদের জিতে এলেন বামপন্থী ধরে, পরে চেঞ্জ করলেন। আমি আজ খণ্ডঘোষের কথায় আসছি না, ঠিক আপনি অনেকটা বড় ইতিহাস, স্বাভাবিকভাবে আপনি আপনার ব্যাখ্যা, সাংবাদিকদের কাজই হচ্ছে কাটাছেড়া করা না। তো আমরা আমাদের ভুল বুঝবেন না, আমরা বাস্তবে রুক্ষ মাটিতে চষা এবের খবরেও পাথরেও আমরা চলি। আমরা মানুষের বোধ পালসটা বোঝার চেষ্টা করি। রায়নাতে যেভাবে সন্ত্রাসের কথা বিভিন্ন সময় হয়েছে, আমি যদিও গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে ফোর্থ পিলারে আমি আক্রান্ত হয়েছি, পঞ্চায়েত নির্বাচন রক্ত আমারও ঝরেছে, ঠিক আছে, সেই রক্ত আমি বুঝে নিয়েছি। আপনাদের বহু রক্ত কার্যত ঝরেছে এই 11-র পর থেকে, বিগত পঞ্চায়েত বলুন, 23-এ পঞ্চায়েত বলুন, 24-এর লোকসভা বলুন, 21-এ বিধানসভা বলুন, বহু রক্ত ঝরেছে। সেটা আপনাদের বহু কর্মী ঘর ছাড়া হয়েছে, পুলিশ দিয়ে অত্যাচার হয়েছে, অভিযোগ উঠেছে। কৃষকের ধানের অধিকারের প্রশ্নে ধান দাম পায়নি কো, শ্রমজীবী মানুষ তার মেহনতি ক্ষেত্রে তার মজুরি সেটা পায়নি কো। এই সামগ্রিক বিষয়গুলো মানুষের মধ্যে একটা পুঞ্জীভূত হয়েছে। কিছু পঞ্চায়েতে আপনার রেজাল্ট ভালো হয়েছে 23-এ, কিন্তু এবারে যিনি বিধায়ক থেকে টিকিটটা পেলেন না, তিনি 5 বছরে কি করেছেন সেটা আপনি সাক্ষী, কারণ আপনি গ্রামের মানুষ, জুড়ে থাকেন মানুষের সঙ্গে, বামপন্থীদের সঙ্গে। তো বলুন তো, এই 5টা বছরে যিনি প্রাক্তন হয়ে গেলেন, তিনি করলেন না, তিনি পুলিশ দিয়ে কাজ করালেন, প্রশাসন দিয়ে আপনাদের লেলিয়ে দিলেন, তা সত্ত্বেও বামপন্থীরা লড়াইয়ের মধ্যে আছে কি করবে? আমার তো সেটাই প্রশ্ন সব থেকে। আপনাকে প্রথমেই বলেছি যে মানুষের মধ্যে এটা ধারণা হয়েছে যে যদি মানুষের জন্য কিছু কাজ করতে হয় তাহলে বামপন্থী লাল ঝান্ডারাই করতে পারে। 34 বছর সেই দৃষ্টান্ত আমাদের কাছে আছে। এবং আমরা আমাদের বক্তব্যে বলি যে 2004 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, কেন্দ্রে ইউপিএ 1 সরকার, মনমোহন সিং এর সরকার, এবং আমরা সারা দেশে প্রায় 66টা সাংসদ আমরা জয়ী হয়েছিলাম। বামপন্থীরা মনে করলে তখন মন্ত্রী হতে পারতেন, নীলবাতি লালবাতি গাড়ি ধরে ঘুরতে পারতেন, অনেক আরামে থাকতে পারতেন, এসিতে থাকতে পারতেন। কিন্তু বামপন্থীরা বললো যে না, ওইটা আমাদের রাস্তা নয়, আর ওইটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য সাধারণ মানুষ, মেহনতি মানুষের জন্য কাজ করা। তাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এমন একটা প্রকল্প আনুন যেটা সাধারণ মানুষ উপকৃত হবে। তাই সেই কারণেই আমাদের দাবি ছিল প্রথমে 200 দিনের কাজ, পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিং এর মন্ত্রিসভার অনুরোধে 100 দিনের কাজ আপাতত চালু করেছিলেন, বলেছিলেন আপাতত 100 দিন শুরু হোক, পরে আমরা এটা 200 দিন করব। এবং আজকের তারিখে দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যান্য জায়গায় হয়তো রাজ্যে কাজ হচ্ছে 100 দিনে, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে গরিব মানুষের যে প্রকল্প, যে কাজ, সেই কাজ আর হচ্ছে না। অর্থাৎ গরিব মানুষের কাছে একটা বার্তা গেল এটাই যে বামপন্থীরা যে কাজ অধিকার দিয়ে নিয়েছিল, গর্বের সঙ্গে অধিকার ছিনিয়ে এনেছিল, আজকে সেই সাধারণ মানুষের অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে, তার যত 100 দিনের কাজ ধ্বংস হয়ে গেছে। ফলে সাধারণ মানুষদের রুটি রুজির প্রশ্নে আজকে তৃণমূল কংগ্রেস বলুন কিংবা কেন্দ্রের বিজেপি সরকার বলুন, এরা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে না, এটা প্রমাণ। আমি আর কেন্দ্র আর বিজেপি যাচ্ছি না, অনেক দূরে চলে যাচ্ছি। এখান থেকে দিল্লি বোধহয় 1500 কিলোমিটার। আমি বর্ধমান শহর থেকে 55-50 কিলোমিটার মধ্যেই আছি, আর ধরে নিয়েছি 60 কিলোমিটার। মুন্ডেশ্বরী নদী বালি, অবৈধ বালি উত্তোলন, রায়না 1 নম্বরে। নদী নেই, কার্যত শেষ হয়ে গেছে, সরকার তার রয়্যালটি পাচ্ছে না, বালি মাফিয়াদের কার্যত দৌরাত্ম্য রয়েছে, এবং কালোবাজারি সুদখোররা রয়েছে, অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে। রাতের অন্ধকারে ডাম্পার চলছে, অর্থনৈতিক ভাগ হচ্ছে একটা শ্রেণীর শাসক দলের কাছে। এই জায়গাগুলো প্রতিহত করতে গেলে, শাসকের সঙ্গে লড়াই করতে, কারণ তাদের আপনারা ওই আতে আর অর্থে ঘা দেবেন। তো এই ইস্যুগুলো কি এবার সামনে আসছে, এবং তার সঙ্গে দুর্নীতি, সোলারের পাম্প বসানো, লাইট করা, পথশ্রী প্রকল্পে কাটমানির গল্প আছে, 10% 12%, এগুলি তো ঘটনা মানুষকে তীব্রবিদ্ধ করছে। এই প্রশ্নগুলো সোমনাথ কি করছে, যাচ্ছে নিয়ে এগুলো? হ্যাঁ, প্রথমত আমরা তো দুর্নীতি বিরুদ্ধে সবসময় সরব আছি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি। আপনার যদি মনে থাকে, আমরা সব দুর্নীতি সকলেই জানেন, কিন্তু সব থেকে বড় কথা হলো এই মিড ডে মিল। এই মিড ডে মিলের যে বাচ্চা স্কুলের শিশুদের, প্রাথমিক স্কুলের শিশুদের জন্য যে খাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে মিড ডে মিল। এবং সেই মিড ডে মিলের তাদের খাওয়ার যে পয়সা, সেখান থেকেও চুরি হচ্ছে। তাহলে আমরা মানবিকতার প্রশ্নে বলতে চাই, এ সরকার এমন দুর্নীতিগ্রস্ত ভাবে অন্ধত্ব যে আজকে বাচ্চাদের খাবারের পয়সাটাও তাদেরকে দুর্নীতি চুরি করতে হচ্ছে। না, যে ইস্যুগুলো আমি বললাম সেগুলো তো আছেই, সেগুলো তো আপনি বলছেন, সেগুলো মানুষও বলছে। রেশনের চাল থেকে শুরু করে বালির টাকা বলুন, রাস্তার যে ঢালাই রাস্তার যে টাকা বলুন, সমস্ত ক্ষেত্রেই এটা তো দুর্নীতি আছে। প্রত্যেকটা প্রকল্পেই দুর্নীতি।
এবং আমি যেটা বলছি যে বাচ্চা শিশু তাদের খাওয়ার প্রশ্নে তাদেরও খাবারটাকে কেড়ে নিচ্ছে তৃণমূল, তাদের দুর্নীতির কারবার হিসেবে তারা ভাগ করে খাচ্ছে। যদি আপনি যেতেন, আমি যদিই বলছি, আপনারা যদি বলেন না, কারণ বামপন্থীরা খুব অপটিমিস্টিক হয় আন্দোলনের মধ্যে দিয়ে, যে আপনাদের প্রতিদিন পরীক্ষা দিতে হয় অনেক, তাই তো কমিউনিস্ট আন্দোলন মানে প্রতিদিন জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে কমিউনিস্ট আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাই তো? আমি ঠিক যদি ভুল না বলে থাকি। তো যদি সাংবাদিকরা যদিই বলবে, যদি যেতেন, কোন কোন ইস্যুগুলো মানুষের অধিকারের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, অগ্রাধিকার, দুর্নীতি রোধের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলো আপনার বিধানসভাতে রিফ্লেকশন হবে? যদি শাসকের করা চোখ আর লাল চোখের রাঙানিকে উপেক্ষা করে মানুষ যদি ইভিএম পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে ভোটটা হবে। তাহলে প্রশাসন পুলিশ কি করবে সেটা ওদের ব্যাপার। যদি জিতে যান এত উপেক্ষা করে, কোন কোন ইস্যুগুলো বিধানসভার ভেতরে হাউসে তোলপাড় করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে রায়না বিধানসভা অভ্যন্তরে একটা কৃষি এলাকা, কৃষি প্রধান এলাকা রায়না। এখানে খাস ধানের চাষ হয়, যেটা আমরা গোবিন্দভোগ বলি, এবং বর্তমানে এখন আলুর চাষ, আলু উঠছে, দাম পাচ্ছে না তো। সরকার ঘোষণা করেছিল আলু কিনবে, কিন্তু আমরা দেখলাম আজকে আলুর দাম বস্তা পিছু 120 টাকা। আজকে শুনলাম 120, 30, 40, 50। তার মানে তো কৃষক আত্মহত্যার সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করবে। সেটা হবে। কৃষক দেনা করে হচ্ছে তার আলু চাষ করেছে, আলুর দাম নেই, কিন্তু আলুর যে বস্তা করে আলু যাচ্ছে সেই বস্তার দাম বেড়ে গেল। গত বছর ছিল 11 টাকা, এবছর 40 টাকা বিক্রি হচ্ছে, 35 টাকা বিক্রি হচ্ছে আলুর বস্তা, আর আলুর দাম হচ্ছে 120 টাকা। তাহলে চাষি কোন দিকে যাবে? আচ্ছা, শাসক দল বলে যে এখানে গোবিন্দভোগের কথা বলছিলেন তো, যে একসময় নাকি মধ্যপ্রাচ্যে বিরাট বাজার ছিল। সত্যি কি বাজার আছে? মধ্যপ্রাচ্যে যায় এখানকার গোবিন্দভোগ এখন যায় আর রপ্তানি হয়? হ্যাঁ, কিছু কিছু আমরা দেখেছি খাসের দাম একটু বেড়েছে, তখন মানুষের বিক্রি বেড়েছে। আবার কখনো খাসের দাম কমেছে, খাস ধানের দাম কমেছে, মানুষের বিক্রি বন্ধ আছে। কিন্তু আমরা বলতে চাই যে অভাবে বিক্রি এবং কৃষকের যে এমএসপি, যে সহায়ক মূল্য, আমরা যেটা প্রতিদিন বলে থাকি, কেরলে আজকে দিনে দাঁড়িয়ে 1 কুইন্টাল ধান বিক্রি করে একটা কৃষক 1 কুইন্টাল ধান বিক্রি করে 3100 টাকা পাচ্ছে। যে ধানের দাম পাচ্ছে, ক্যাশ পয়সা পাচ্ছে, কিন্তু আমার পশ্চিমবঙ্গের কৃষক সেই ধান বিক্রি করে সেই পয়সা পাচ্ছে না। ফলে কৃষকের ক্ষেত্রে একটা দুর্দশা, রায়না থানা, রায়না বিধানসভার অভ্যন্তরে কৃষকের দুর্দশা আছে। আলু চাষিরা আত্মহত্যা করবে আপনার কথায়, আমার কথা না, বাস্তবের অভিজ্ঞতায়। আমরা তো তাই তো বলছি, সেটা তো আপনিও বলে ফেললেন। তাহলে আজকে যে ব্যক্তি কৃষক সে ঋণ করে আজকে সে আলু লাগিয়েছে, আমরা 2-1 কাঠা জমির মালিক, আমরা খাওয়ার মতো 2-1 বস্তা আমাদের হলে চলে যায়। কিন্তু যারা 10 বিঘে 20 বিঘে চাষ করেছে, কৃষক যারা সমাজে প্রতিষ্ঠিত কৃষক বলেই, তাহলে তাদের কি হবে? তাহলে সোমনাথ, আগে যিনি বিধায়িকা ছিলেন, কি নাম যেন? সম্পাধারা। এই 5 বছরে কি যে এই কথাগুলো, এই বিষয়গুলো, অর্থনৈতিক মানুষের অধিকারের প্রশ্নে, পকেটে পয়সা, ইনকাম, উৎপাদন, এগুলো নিয়ে কোনো কথা বলেছেন? সেটা আমরা জানি না। তার কারণ হচ্ছে, যদি বলতেন নিশ্চয়ই কাজে সেটা আমরা দেখতে পেতাম, যে তার ফল পেতাম। কিন্তু আমরা নির্বাচনের আগে যে বিধায়কের নাম আপনি করলেন, শাসক দলের বিধায়িকা, এখন প্রাক্তন হয়ে গেছেন। ভোট প্রচারে, নির্বাচন প্রচারে উনি এসেছেন। উনি পরবর্তী ক্ষেত্রে 23-এর পঞ্চায়েত ভোটে উনি গোটা রায়না 2 নম্বর ব্লকে উনি দুষ্কৃতীদের নিয়ে তিনি ঘুরিয়েছেন, বুথ দখল করেছেন, আমাদের কর্মী সমর্থকদেরকে হুমকি দিয়েছেন, সেটাতে তিনি পারদর্শী। কিন্তু গরিব মানুষের, চাষি, কৃষকের এর কথা বলার জন্য কতটা পারদর্শী সেটা মানুষ জানে বা মানুষ বলবে। গ্রামে গ্রামে সাড়া কেমন পাচ্ছেন আপনি? আমি গতকাল থেকে প্রচার শুরু করেছি। আমার প্রচার হয়েছে প্রথম কল্যাণপুরে, গোপালপুরে এবং আখিনা গ্রামে। বিশেষ করে গরিব মানুষের অসাধারণ সাড়া পাচ্ছি। মানুষ সামনে আসছে, রাস্তায় নেমে পড়ছে, আমাদের স্লোগান দেখে, আমাদের কর্মীদের দেখে, আমাদের পতাকা দেখে মানুষ আশ্বস্ত করছে যে এবার ভোটটা আমরা পরিবর্তনের পক্ষে দেব। এসআইআর ইস্যু কি রিফ্লেকশন হবে এখানে? 100 বার হবে। কারণ শুধু এসআইআর করে মানুষের মধ্যে তো একটা বিভাজন তো হচ্ছেই। এবং আমি এটাও দাবি করছি আপনাদের সামনে, যে আপনারাও দেখবেন যে ভোটার তালিকায় বেছে বেছে সংখ্যালঘু, তপশিলি, জাতি, উপজাতিদের মানুষদের নাম বেশি করে বাদ দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এসআইআর প্রশ্নে। যে মানুষটার কোনো কাগজ নেই, সেই শিক্ষিত নয়, সেই স্কুল যায়নি, সে ইউনিভার্সিটি যায়নি, তার কি কাগজ থাকতে পারে? তার বাবা মা 2002 সালের আগে মারা গেছে, সে কার রেফারেন্স টানবে? ফলে এই প্রশ্নে আমরা প্রশাসককে করেছি, আধিকারিককে করেছি, এবং আমরা এটাও দাবি জানিয়েছি যে সেই ব্যক্তি এখানকার নাগরিক কিনা সেই জায়গায় যে সেখানকার মানুষের সঙ্গে আপনারা কথা বলুন, তারপরেই তো আপনারা তাকে
ডি ভোটারের জায়গায় ডাকবেন, হুম। অথচ অনেক ভোটার তাদের নাম ডিলিট হয়েছে। হুম। শুধু সংখ্যালঘু নয়, হুম। এসসি এসটি ফ্যামিলির পরিবারের লোকেদেরও নাম ডিলিট হয়েছে, আমার গ্রামেও আছে। সোমনাথ প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এটা অবশ্য বিয়ের ক্ষেত্রে হয়। সেটা আমি বিয়ের কথা বলছি, আমি বলছি প্রথম পক্ষ মানে প্রথম হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হিসেবে আসছে, দ্বিতীয় হচ্ছে বামপন্থীরা আছে, আর তৃতীয় হচ্ছে যে এখানকার ভারতীয় জনতা পার্টি আছে। এই তিনটে লড়াই, ত্রিপক্ষই বলছি, তিন পক্ষ থাকতেও না একটা পক্ষই থাকে। তো যেহেতু খুব কনফিডেন্ট তোমরা বামপন্থীরা, তো সোমনাথ কনফিডেন্ট যে হ্যাঁ একটা পক্ষই থাকবে, বাকিরা থাকবে না, বা বাকিরা হচ্ছে যে বামের সঙ্গে মানে মানুষ জোট করবে, আর তৃণমূলের সঙ্গে বিজেপি জোট করবে, এরকম কোনো ইঙ্গিত আছে? বোঝা যাচ্ছে কি? না, আমরা বলতে চাইছি যে মানুষের যা মেজাজ আছে, মানুষের যা মনোভাব আছে, মানুষ যদি বুথ পর্যন্ত পৌঁছাতে পারে, সেটা তো নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকারের প্রশ্নে সঠিক তারা দায়িত্ব পালন করে, আমি নিশ্চিত বা আমরা নিশ্চিত এখানে বামপন্থীরা জয়লাভ করবে। তার মানে তৃণমূল আর হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, তাদের সেটিং তো থাকতে পারে একদম, সেটা প্রতিদিনের আমরা রাজনৈতিক জীবনে বুঝতে পারছি, প্রতিদিনের পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রতিদিন বলার চেষ্টা করেন, অথচ এসআইআর এ অনেক সংখ্যালঘু মানুষের নাম বাদ গেলেন, তারা নাগরিকত্ব থাকা সত্ত্বেও, তারা গ্রামের নাগরিক থাকা সত্ত্বেও সেখানে মমতা ব্যানার্জি কোনো তো বড় কিছু লড়াই করলেন না। শুধু 4 দিন 5 দিনের একটা ধর্ণা মঞ্চ ডেকে সেখানে কিছু প্রকল্পের কথা বলে নির্বাচনের আগে অবশ্যই তিনি ধর্ণা শেষ করলেন। বেশ, আপনি দেয়ালে কাস্তে হাতুড়ি আঁকতে থাকুন, গ্রামে গ্রামে ঘুরতে থাকুন, আর না 1 নম্বর 2 নম্বর মানুষের ঘরে ঘরে যাবেন, নিশ্চয়ই আপনাদের পার্টির স্লোগান বলবেন, আর দাবিগুলো আপনারা কি চান সেটা বলবেন। তো বাকি লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে দেখা হবে আমার। আর পিছনে টিয়া পাখির ডাক, ওনার মা বসে আছেন, নমস্কার, এবং গোটা পরিবার আমার চিত্র সাংবাদিক দেখা যায়। আমি একটু অবাক হচ্ছিলাম, যদিও অবাক হইনি, বামপন্থীদের সম্পর্কে আমার ধারণা আছে, তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে থাকে জানি না। আমার এই প্রতিবেদন দেখার পর হয়তো শাসক দল টিপ্পণী করতে পারেন। আমি সোমনাথে বাড়ি এসে যা দেখলাম, তাতে আমি অট্টালিকা কিছু পেলাম না, বোধহয় বাড়ি হচ্ছে দেখছি, কিন্তু ওই যে বাড়ির যে পরিবেশ, আমি তাকে ছোট করছি না, কিন্তু এটা তার গরিবই। এখন এই মেহনতি মানুষের যে কথা বারবার বলছে এবং প্রার্থী করেছে, এখন মানুষ যদি ভোটটা দেয়, তখন টিয়া পাখির ডাকও শুনতে ভালো লাগবে। আর দেয়ালে দেয়ালে যেগুলো আঁকা হবে কাস্তে হাতুড়ি, মানুষ স্যালুট করবে। আর যদি না পারে, সোমনাথদেরকে জিরোই থাকতে হবে রায়নার মাটিতে। তবে সোমনাথ মাঝি বলছে যে জিরো থাকার দলে আমি নেই, আমরা নেই, আমরা এবার বুঝিয়ে দেবো ইভিএমে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর যারা কমেন্টস করবেন আমাকে দ্য কোয়েরিকে, নয়ন রায়কে মন ভরে করবেন। আমরা গণতান্ত্রিকভাবে সত্যি কথা বলার চেষ্টা করব। নমস্কার, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, রায়না।